এই যে LOWY ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্সে এই কূটনৈতিক শক্তিমত্তার র্যাঙ্কিং করে। এখানে বাংলাদেশ বিশ্বের 46তম দেশ এই র্যাঙ্কিংয়ে। আপনি 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ, আপনার 35তম অর্থনীতির দেশ, আর কূটনৈতিক শক্তিতে 46 নাম্বার। এটা হইল 3 দিকে আধিপত্যবাদী ভারত পরিবেষ্টিত চীনের মতো বৃহৎ শক্তির পাশে অবস্থিত দেশের কূটনৈতিক প্রয়োজনের বিচারে এটা কোনো শক্তি? আপনার অবস্থা ক্যাঙ্কা হবে জানেন? গরিবের সুন্দরী বউয়ের মতো, সবার ভাবি হবেন। তাই হয়েছে, হাসিনা সরকার তো ইন্ডিয়াকে পাশে বেঁধে দিত, সেটা তো জানে নিজের নেই। আর তাইলে আসলে দেখি জনসংখ্যা অর্থনৈতিক আকারের কাছাকাছি কয়েকটা দেশের তুলনায় এই যে বাংলাদেশের LOWY ইনস্টিটিউট গ্লোবাল ডিপ্লোমেসি ইন্ডেক্স আছে না, এর র্যাঙ্কিং ও মিশনের সংখ্যাগুলো একটু আলাদা আলাদা করে দেখি। এটা স্যার আপনি পাশে লিখে দেন, সবাই দেখুক এইখানে আমরা কোন দেশ, জনসংখ্যা র্যাঙ্কিং কি, মিশন সংখ্যা কি এবং ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং কি। পাকিস্তান জনসংখ্যা র্যাঙ্কিংয়ে 5ম দেশ, মিশনের সংখ্যা 121 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 27। নাইজেরিয়া জনসংখ্যা র্যাঙ্কিং 6ষ্ঠ, মিশনের সংখ্যা 116, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং অবশ্য করা হয়নি। ব্রাজিল জনসংখ্যা র্যাঙ্কিং 7ম, মিশনের সংখ্যা 205 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 10ম। বাংলাদেশ জনসংখ্যা র্যাঙ্কিং 8ম, মিশনের সংখ্যা 82 মাত্র আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 46। রাশিয়া জনসংখ্যার বিচারে 9ম, মিশনের সংখ্যা 300 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 6ষ্ঠ। পাওয়ারফুল ডিপ্লোমেসি আছে রাশিয়ার। মেক্সিকো জনসংখ্যা র্যাঙ্কিং 10ম, মিশনের সংখ্যা 150, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 14তম। ইথিওপিয়া জনসংখ্যা র্যাঙ্কিং 11তম, মিশনের সংখ্যা 101। ইথিওপিয়ারও আমাদের চাইতে 20টা মিশন বেশি আছে, এটার অবশ্য র্যাঙ্কিং করা হয়নি। জাপান জনসংখ্যা র্যাঙ্কিং 12তম, মিশনের সংখ্যা 247, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 4র্থ। ভেরি পাওয়ারফুল ডিপ্লোমেসি জাপানের। এবার দেখি অর্থনীতির আকার অনুসারে র্যাঙ্কিং কেমন। ধরেন থাইল্যান্ড অর্থনীতির আকারে র্যাঙ্কিং হইতেছে 30তম, মিশনের সংখ্যা 112 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 39তম। ফিলিপাইন অর্থনীতির আকার 31তম, মিশনের সংখ্যা 109টা আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 40তম। ভিয়েতনাম অর্থনীতির আকার 32তম, মিশনের সংখ্যা 102 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 40তম। নরওয়ে অর্থনীতির আকার 33তম, মিশনের সংখ্যা 100, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 42তম। মালয়েশিয়া অর্থনীতির আকার 34তম, মিশনের সংখ্যা 110, ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 35তম। আর বাংলাদেশ 35তম অর্থনীতি, মিশনের সংখ্যা 82 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 46তম। ইরান অর্থনীতির আকার 36, আমাদের খুবই কাছাকাছি, মিশনের সংখ্যা 125, এটার অবশ্য র্যাঙ্কিং করা হয়নি ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং। ডেনমার্ক অর্থনীতির আকার 37তম, মিশনের সংখ্যা 100 আর ডিপ্লোম্যাটিক র্যাঙ্কিং 43তম। এবার আসেন প্রতিবেশী দেশগুলোর সাথে আর একটা একটু তুলনা করি, মানে জনসংখ্যার বিচারে অর্থনীতির আকার, জিডিপির আকারে অর্থনীতি, জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা 2021 সালের ডেটা অনুসারে, প্রবাসী নাগরিকের সংখ্যা, মিশন সংখ্যা। পাকিস্তান মোট জনসংখ্যা 24 কোটি, অর্থনৈতিক আকার জিডিপি 292 বিলিয়ন মার্কিন ডলার আর জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা 25.8%। প্রবাসী নাগরিকের সংখ্যা 76 লক্ষ, মিশন সংখ্যা 121, আমরা আগে দেখছি। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি প্রায়, অর্থনীতির আকার জিডিপি 2850 বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা 37.9%। প্রবাসী নাগরিকের সংখ্যা 1,80,00,000, মিশন সংখ্যা 202। বাংলাদেশের মোট জনসংখ্যা আমরা জানি যে প্রায় 17 কোটি, আমাদের অর্থনীতির আকার 446 বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরতা অনেক বেশি 35.3%। প্রবাসী নাগরিকের সংখ্যা 74 লক্ষ, মিশন সংখ্যা 82। পাকিস্তানের ইকোনমি আমার প্রায় অর্ধেক, তাও তার মিশনের সংখ্যা আমাদের 1.5 গুণ। জনসংখ্যা এবং অর্থনৈতিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিবেচনায় 2025 সালের মধ্যেই বাংলাদেশে বৈদেশিক মিশনের সংখ্যা 120টাতে উন্নীত করা জরুরি। তো আমরা অনেকে মনে করি যে বিদেশে যে মিশন টিশন আছে তারা শুধু খরচা করে, আয় হয় না, মানে এগুলা খরচার খাত, এটা ফাউল কথা। আমরা যেমন রেমিটেন্স পাঠাই তেমনি আমাদের মিশনগুলোও রেমিটেন্স পাঠায়, বাংলাদেশে আয় করে, বিদেশে ডলারে আয় করে। এইবার আসেন বিদেশে বাংলাদেশে একটা ছোট আকারে মিশনের বার্ষিক ব্যয় কত একটু দেখি। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বই দেখলে বোঝা যায় যে মিশনের ব্যয় বরাদ্দ 5 থেকে 6 কোটি টাকা বছরে, যা আবার প্রকৃত ব্যয় হচ্ছে 4.5 থেকে 5 কোটি টাকার মতো।
কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি, এই সমস্ত বিবেচনায় বার্ষিক খরচের রিটার্ন অনেক গুণ বেশি। বাংলাদেশে কয়েকটা নতুন মিশন করছে। এর উপরে একটা ছোট্ট একটা আমি তথ্য দিই, আপনারা একটু বুঝে দেখেন যে মিশন করলে আমাদের লাভ আছে না ক্ষতি, এটা খরচা কিনা। ধরেন এই যে ব্রাজিলের রাজধানী, এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল 110 মিলিয়ন মার্কিন ডলার। মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে 179 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বৃদ্ধি কত হয়েছে? প্রায় 593 কোটি টাকা। খরচা কত মিশনের? প্রায় 8.5 কোটি টাকার মতো। মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা? 4টা চুক্তি হয়েছে। যা বাজেট খরচা যেটা, তার তুলনায় আয় বৃদ্ধি কত? 6,839%। 6,839%। আদিস আবাবা, এখানে মিশন স্থাপনের আগে রপ্তানি হয়তো 5.1 মিলিয়ন মার্কিন ডলার, স্থাপনের পরে হয়েছে 13 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বৃদ্ধি হয়েছে কত? প্রায় 68 কোটি টাকা। আর বাজেট কত? প্রায় 6.5 কোটি টাকার মতো। মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা? একটা চুক্তি হয়েছে। বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে? 1030%। মেক্সিকো সিটি, মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল 181 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি মিশন স্থাপনের পরে কত হয়েছে? 381 মিলিয়ন মার্কিন ডলার। বছরের রপ্তানি বৃদ্ধি হয়েছে কত? 1720 কোটি টাকা। মিশনের বাজেট কত? মাত্র 7 কোটি টাকা। মিশন খোলার পরে চুক্তি হয়েছে কয়টা? 2টা চুক্তি হয়েছে। বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে? 24,500%। এই যা বুঝা, মিশন স্থাপনের আগে রপ্তানি ছিল 2 মিলিয়ন মার্কিন ডলারের মতো। মিশন স্থাপনের পরে রপ্তানি হয়েছে প্রায় 4 মিলিয়ন মার্কিন ডলার। বছরে রপ্তানি বৃদ্ধি হয়েছে 16 কোটি টাকা। বাজেট কত? 7 কোটির মতো। মিশন খোলার পরে চুক্তির সংখ্যা কি? 2টা। বাজেটের তুলনায় আয় বৃদ্ধি কত হয়েছে? 230%। তো মিশন খুললে টাকা টাকা, তো মিশন খুললেন না কেন? আপনার শক্তি বাড়বে, ব্যবসাও বাড়বে, আয় রোজগার বাড়বে, মাশাআল্লাহ। তা আপনি মিশন খুলেন না কেন? বুদ্ধি বেশি। কেন মিশন খুলেন না জানি তো, কারণ আপনাদের বুদ্ধি বেশি, আকেল কম, অথবা প্রশাসনের সাথে পারেন না, অথবা অর্থ মন্ত্রণালয়ের সাথে পারেন না, আপনার আর্গুমেন্টই তুলে ধরতে পারেন না। এবার আসেন আরেকটা বিষয় নিয়ে আলাপ করি। পররাষ্ট্র সার্ভিসের জন্য ফরেন সার্ভিস বোর্ড, এইটার একটা জরুরত আছে। এটা আবার কি? কূটনৈতিক সার্ভিস একটা বিশেষায়িত সার্ভিস, মানে যার কাজের লক্ষ্য, মূল্যায়নের পদ্ধতি, কাজের ধরন, সেবা গ্রহণকারীরা এরা ভিন্ন, মানে বাংলাদেশের মতো না আর কি, অন্যান্য মন্ত্রণালয়ের মতো না। এ কাজের জন্য উপযোগী পরিচালনা পদ্ধতি, তাই প্রথাগত যে আমলাতন্ত্র আমাদের ব্যুরোক্রেসি আছে, এটা থেকে ভিন্ন হইতে হবে। এই বিবেচনায় কূটনৈতিক সার্ভিসের নিয়োগের যোগ্যতার মাপকাঠি ভিন্ন হওয়া প্রয়োজন, এর প্রশিক্ষণ পদ্ধতি ভিন্ন হওয়া প্রয়োজন। বিশেষভাবে কূটনীতিকদের মূল্যায়নের একটা মাপকাঠি আছে, মানে কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। এইটা আবার করছে কি, এটা একটা সিস্টেম আছে, নাম হচ্ছে APA, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। এটা আবার ইন্ডিয়া করে দিছে, বুঝছাও। এটা দিয়ে আমাদের কূটনীতিকদের দক্ষতা মাপে। হ্যাঁ, এটা ইন্ডিয়া ব্যানে দিছিল। এটা কি, এটা একটা বুঝে দেখি এই APA এটা কি আর এটা কেমনে কাজ করে। এটা হলো একটা প্রশাসনিক দলিল আর কি। এটা মূলত সরকারি সংস্থাগুলো মানে কাজ কি কি করছে এটা মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশে এটা সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে বলা হয়েছে। এটার মূল উদ্দেশ্য হয়েছে কি পরিমাণে কাজ সে দিচ্ছে, ডেলিভার করছে, এটা মেজার করা, মানে এটা পরিমাপ করা। প্রত্যেকটা মন্ত্রণালয়, বিভাগ, সরকারি সংস্থার বার্ষিক একটা টার্গেট তৈরি করা এবং সেটা অর্জন করতে পারছে কিনা সেটা পর্যালোচনা করা। এটা দায়বদ্ধতা এবং স্বচ্ছতা এটা নিশ্চিত করা, কাজের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা, নীতিগত লক্ষ্য বাস্তবায়ন এবং সরকারি সেবা উন্নত করা, সরকারি খাতের ব্যয় ব্যবস্থাপনা, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের কূটনীতিকদের মূল্যায়নে এই APA কেন ব্যবহার করা যাবে না, এটা একটু বুঝে দেখে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, একাডেমিক, কিন্তু বুঝলে এটা সুবিধা আছে আমাদের সবারই। কূটনীতিকদের কাজের প্রকৃতি অত্যন্ত গতিশীল এবং জটিল। তাদের কার্যকারিতা শুধুমাত্র প্রশাসনিক চুক্তি দেওয়া মাপা কঠিন। কূটনীতির ক্ষেত্র হচ্ছে পরিস্থিতি ভিত্তিক এবং রাজনৈতিক। এটা শুধু সংখ্যাভিত্তিক মানদণ্ড দিয়ে বিচার করা যায় না। APA সংখ্যাভিত্তিক মানদণ্ড। কূটনীতিক কাজ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, যা বার্ষিক মূল্যায়নে ধরা যাবে না। মানে আপনার এটা ফল আসতে যদি 5 বছর সময় লাগে, তাহলে আপনি 1 বছরের মধ্যে কি দেখবেন? দেখতে পাবেন না তো কিছুই। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক, বিদেশি লবিং, প্রভাবশালী রাষ্ট্রের সাথে নীতিগত বোঝাপড়া, এগুলো সরাসরি APA-তে দেখাই যায় না। এটাই আসলে কূটনৈতিক সার্ভিসের মূল কাজ। তাহলে আপনি APA দিয়ে করবেন কি এদের জন্য? এটা ছাড়াও সরকারের কিন্তু একটা ওভারঅল হাসিনার আমলে ভারতীয় পরামর্শ APA ছাড়াও NIS বলে একটা জিনিস তৈরি করছে। এটা একটা হাস্যকর পদ্ধতি। NIS দিয়া কোন মন্ত্রণালয় কত ভালো কাজ করতেছে, কত দক্ষ, সেটা বের করা হয়। কিন্তু ইন্টারেস্টিং হয়েছে, NIS দিয়ে যে সমস্ত মন্ত্রণালয়কে দক্ষ বলে বলা হয়েছে সেগুলোই হইতেছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অদক্ষ মন্ত্রণালয়। আসেন এটা বুঝে দেখে এটা কিরকম।
বাস্তবে যে সমস্ত মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ, তারাই এই যে মূল্যায়ন পদ্ধতি, এই যে এনআইএসআর এপিএ বললাম, এতে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে স্বীকৃতি পাইছে। এটাতে কৃত্রিমভাবে সাজানো রিপোর্টের মাধ্যমে প্রশাসনকে দক্ষ এবং দুর্নীতিমুক্ত দেখানোর চেষ্টা করা হয়। বাস্তবে জনগণের সেবা নিশ্চিত করতে এই পদ্ধতিগুলা কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি। দুর্নীতির জন্য কুখ্যাত মন্ত্রণালয়গুলো বারবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে। আমি উদাহরণ দিই, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, মানে যেটা ও ওই যে কাউয়া কাউয়া ওই কাউয়া আসছে, কাউয়া এটা স্যার কাউয়ার সাউন্ড দেন অনেকদিন পরে, জোরে দেন, আরো জোরে আরো জোরে, হচ্ছে। হ্যাঁ, তো এইখানে তারা কিভাবে কাজ করছে, কি দুর্নীতি করছে আমরা তো জানি। আর কি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, হ্যাঁ, সরকারি ভবন নির্মাণ উন্নয়নে, এটা সাধারণ ঘটনা তো দুর্নীতিতে। শিক্ষা মন্ত্রণালয়, যেখানে প্রশ্নভাস, নিয়োগে দুর্নীতি এবং শিক্ষাখাতের মানের যে অবনতি ঘটছে, সেটা তো এই শিক্ষা মন্ত্রণালয় দীপুমণি করছে, তাই না? সেটা নাকি বেস্ট পারফর্মিং মন্ত্রণালয়। তাহলে চিন্তা কর, স্বাস্থ্য মন্ত্রণালয় কি হয়েছে এটা তো আমরা জানি, এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় সেইটার জন্য ঢুকতেছে। এই এপিআর এনআইএস এটা জনগণের সাথে প্রতারণা করে এক ধরনের ব্র্যান্ডিং টুল। এটা ব্যর্থ, অপ্রাসঙ্গিক। প্রকৃত জবাবদিহিতা, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নতুন কার্যকর বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি দরকার। আপনারাই বলেন যে সড়ক, গণপূর্ত, স্বাস্থ্য, শিক্ষা যদি সেরা মন্ত্রণালয়ের সার্টিফিকেট পায়, তাহলে ইন্ডিয়া আমাদের কেমন চাপা ম্যাট দিতেছিল তাদের একটা সিস্টেম করে দিয়া। এনআইএসআর এপিএ কিন্তু ইন্ডিয়া করে দিছে, বুঝছেন? আমাদের ব্যুরোক্রেসিও তারা এইভাবে খোড়া করে দিছিল। কূটনীতিকদের পদোন্নতি এই সমস্ত মূল্যায়নের নিরীক্ষা হওয়া উচিত না। সবচেয়ে ভয়ানক যে জুলুম হাসিনা সরকার পররাষ্ট্র সার্ভিসের সাথে করছে, তা হলো নিষেধাজ্ঞার ভোটের কারিগর অ্যাডমিন ক্যাডারদের অধীনে পররাষ্ট্র সার্ভিসের পদোন্নতির ব্যবস্থা করে দিছে। চিন্তা করেন, যেখানে পররাষ্ট্র সার্ভিসের পদ শূন্য থাকার পরও পদোন্নতি দেওয়া হয়নি, হাস্যকর সব অজুহাত দেখায়, সেখানে ভোট চুরির কারিগরেরা পদ শূন্য না থাকলেও পদের চেয়ে দ্বিগুণ, 3 গুণ সংখ্যায় পদোন্নতি পেয়েছে। এটা হাস্যকর অজুহাত বলি। অ্যাডমিন ক্যাডারের একই ব্যাচের অফিসারদের পদোন্নতি হয়নি বলে পররাষ্ট্র ক্যাডারের পদ শূন্য থাকলেও তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি 2-3 বছর ধরে। আমি আগের এক এপিসোডে এই কথা বলছিলাম। কাজে পররাষ্ট্র সার্ভিসের পদোন্নতি ফরেন সার্ভিস বোর্ডের মাধ্যমে হইতে হবে। আর্মির পদোন্নতি যেভাবে হয় আর্মির বোর্ডের মাধ্যমে, তাদের বিশেষ ভাতাদি, সন্তানদের লেখাপড়ার খরচ, মেডিকেল, বিশেষায়িত দক্ষতা সম্পন্ন বাইরের কাউকে মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাময়িকভাবে যে প্রেষণ করা হবে, সেই পদায়নের প্রক্রিয়া, রাষ্ট্রদূত, সিনিয়র পদগুলোতে পদায়নের ক্ষেত্রে এই বোর্ড সুপারিশ করবে। আর কিছু উইং আছে, এগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত। বিদেশে মিশনগুলোতে বাণিজ্য, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র, ইকোনমিক, এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের জনবল কাজ করতেছে। সমস্যা সেটা না। কোনো মিশনে বিশেষায়িত লোকবল প্রয়োজন হইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেষণে, ডেপুটেশনের লোক পাঠানো যাইতেই পারে। সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলে এই উইংগুলো স্থাপন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমতিই নেওয়া হয় না। মানে চিন্তা করে, যারা কাজ করতেছে, যাদের সাথে তাকে কাজ করবে, তাদের আসলে প্রয়োজন আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করে না। মানে এখন লোক পাঠানো লাগবে, এরা বিদেশের প্রশাসন ক্যাডার এইরকম জাউরামি করে এরা। তো অনুমতি ছাড়া যেগুলো খোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেমন সুইজারল্যান্ডে লেবার উইং, কায়রোতে লেবার উইং, ইতালিতে ডিফেন্স উইং, অস্ট্রেলিয়াতে লেবার উইং, এগুলো খুলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা ছাড়াই। পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের অদক্ষ, সীমিত দক্ষতা সম্পন্ন লোকদেরকে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার মতো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব না জেনেও কেবলমাত্র বিশাল সাইজের অ্যাডমিন ক্যাডারের লোকদেরকে জায়গা দেওয়ার জন্য আর সচিব, মন্ত্রী, আমলাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য এই সমস্ত অপ্রয়োজনীয় উইং খোলা হয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী ভাইরা বেশি সংখ্যায় থাকলেও আরামায়েশের জন্য লেবার উইং, পাসপোর্ট উইং, এসব উইং খোলা হয়েছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। কি মজা! এবার আসেন পাসপোর্ট উইং নিয়ে যখন আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের জন্য এমআরপি বাধ্যতামূলক করা হইল, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টের কাজে দক্ষ, অভিজ্ঞ নন ক্যাডার জনবল। কিন্তু অ্যাডমিন ক্যাডার ওই দেশে তো মৌকা পাওয়া গেছে, নিজেদের বিদেশে পোস্টিংয়ের সুযোগ পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের বাইরে যায় বিভিন্ন দেশে পাসপোর্ট উইং খোলা হয়েছে, সেখানে প্রায় সব অফিসার অ্যাডমিন ক্যাডার নিয়োগ দিছে। কেন রে ভাই? অবিলম্বে এই সমস্ত উইং বন্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী মিশনের কাজের পরিধি এবং প্রয়োজনীয়তা অনুযায়ী পাসপোর্ট কাজে দক্ষ পাসপোর্ট অধিদপ্তরের লোকবল দিতে হবে। লেবার উইংগুলো বন্ধ করে যেখানে প্রয়োজন আছে সেখানে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আন্তর্জাতিক শ্রম আইনের দক্ষ, সেবার মানসিকতা আছে এরকম অ্যাটাশে নিয়োগ দেওয়া যেতে পারে, খরচও কমবে। এবার আসেন উইঙ্গার সাংগঠনিক নিজেদের জন্য মজার কি ব্যবস্থা করে নিয়েছে প্রশাসন ক্যাডার। প্রত্যেকটা উইং এর জন্য আছে আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার, আলাদা ব্যক্তিগত কর্মকর্তা, আলাদা অফিস। এগুলা স্ব মন্ত্রণালয়ের আন্ডারে পৃথক বাজেট। এই জন্য মিশনের মধ্যে আর একটা আলাদা অফিস, অনেকগুলো মিশন। এই সমস্ত কর্মকর্তাদের এসিআর
কাউন্টার সাইন বা প্রতি স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশের সমগ্র বৈদেশিক সম্পর্ক দেখার দায়িত্ব যাদের, তাদেরকে বাইপাস কইরা ওই সমস্ত সচিব সরাসরি কাজ করে তাদের উইং এর সাথে। এটা কোনো কথা? কেমন করে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এবং কেমন ভালসুন পররাষ্ট্রমন্ত্রী ছিল সবসময়। দেশের কূটনৈতিক প্রয়োজনে পররাষ্ট্র ক্যাডারের বাইরে বিশেষায়িত লোকজন প্রয়োজন। এই প্রয়োজন একটা মিশনের মধ্যে আরো কতকগুলো স্বতন্ত্র প্রশাসনিক সাংগঠনিক কাঠামো গঠন করে কেন করতে হবে রে ভাই? কেন প্রশাসন ক্যাডারের জুনিয়র কর্মকর্তারা বিদেশে গাড়ি বিলাস করবে? দেশে যেভাবে লয় লস্কর সহ আরামাইশা থাকে, সেভাবে বিদেশেও বউ বাচ্চার প্রয়োজনে গাড়ির ব্যয় কেন দেশের গরিব মানুষ দেবে?